মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। স্মৃতি এক অদ্ভুত গোলকধাঁধা। কিছু রাত আমাদের জীবনে এমনভাবে গেঁথে থাকে যা সময়ের সাথে ফিকে হওয়ার বদলে আরও উজ্জ্বল হয়ে ওঠে। আজও যখন সেই রাতের কথা মনে পড়ে, মনের ভেতরটা মুহূর্তেই ওলটপালট হয়ে যায়। মনে হয় আমার চিন্তা শক্তি যেন কোনো এক অতল গহ্বরে হারিয়ে গেছে। এবার আমি আমার অস্থির মনটাকে শান্ত করতে সারা বাড়ির আলোগুলো জ্বালিয়ে দিলাম। চারপাশটা খুঁটিয়ে দেখলাম আর কোথাও কোনো রক্তের দাগ বা অস্বাভাবিকতা আছে কিনা। না, সবই তো ঠিকই ছিল। আমি ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেলাম, পায়ে লেগে থাকা জমাট বাঁধা রক্ত ধুয়ে ফেলার জন্য। আচ্ছা, কিছু স্মৃতি কি শুধু আনন্দ দেয়, নাকি কিছু স্মৃতি আজীবন দহন হয়ে বয়ে বেড়াতে হয়? কারণ মানুষের মন সবচেয়ে বেশি ভয় পায় অজানা কিছুকে। সেই রাতে আমার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই রক্তের উৎস কোথায়? মনের এক কোণে ভয় দানা বাঁধলেও সত্যের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। পাখির খাঁচার দরজাটা যখন সরিয়ে দেখলাম, বিস্ময়ে কথা হারিয়ে গেল। খাঁচার ভেতর পাখি নাই, অথচ আমি নিজে এই বারান্দায় দাঁড়িয়েই ফোনে কথা বলছিলাম। তাহলে আমি তো কোনো শব্দ পাইনি, পাখির চিৎকারও শুনিনি, ডানা ঝাপটার আওয়াজও শুনতে পাইনি। তাহলে কি এমন ধূর্ত শিকারী বা প্রাণী আমাদের চোখের সামনে দিয়ে নিজের কাজ সেরে চলে গেল, অথচ আমি টেরই পেলাম না? শিকারীকে তবে এতটাই নিখুঁত ছিল, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির ইঙ্গিত? আমার চারপাশটা কেমন যেন অচেনা ও অনিরাপদ হয়ে উঠল। সেই রাতের অন্ধকারে যেন হাজারো অমীমাংসিত প্রশ্নকে গিলে নিচ্ছিল। ভয়ঙ্কর সেই রাতের অভিজ্ঞতার পর সকালে সূর্য উঠল ঠিকই, কিন্তু আমার মন থেকে শঙ্কার মেঘ কাটল না। আমি ও আমার মেয়ে সিদ্ধান্ত নিলাম, এই পরিবেশ থেকে আমাদের সাময়িকভাবে একটু দূরে যাওয়া দরকার। তাই নিজের অবশিষ্ট কাজগুলি গুছিয়ে নিয়ে পোষা পাখিগুলিকে প্রতিবেশীর জিম্মায় রেখে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম, নিজের বাড়ির দিকে। গত কয়েকদিন ধরে একের পর এক যে ঘটনাগুলি ঘটে চলছিল, তাতে আমাদের মানসিক ভারসাম্য ও নিরাপত্তার প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে একটু শান্তি ও বিশ্রামের বেশি প্রয়োজন হয়ে উঠেছিল। আমরা যা দেখি তার চেয়ে যা দেখি না তা অনেক সময় বেশি শক্তিশালী হয়। কখনো কখনো পালিয়ে যাওয়া দুর্বলতা নয়। কলকাতার নিজের বাড়িতে পরিবারের সাথে দিনগুলো কাটছিল এক অদ্ভুত দোটানায়। একদিকে চিরচেনা সেই মুখের দিনগুলো এবং অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। বুঝতে পারছিলাম আমাদের বিজনেস আর বেশিক্ষণ দেখাশোনা ছাড়া ফেলে রাখা যাবে না। পেশা দায়িত্ব আর ব্যক্তিগত আবেগের এই লড়াইয়ের শেষ পর্যন্ত ফেরার সিদ্ধান্তই নিতে হলো। মন বলছিল না, তবুও জীবনের তাগিদে ও মেয়ের স্কুলের জন্য আবার সেই ভাড়া বাড়িতেই ফিরতে হলো। তার আগে একটি কথা বলে রাখা ভালো, ওই যে আমার স্টাফ মেয়েটি, সে কিন্তু সেই দিনের রাত্রিবেলার পর সকালবেলা উঠেই আমাকে বলল, ম্যাম আমি বাড়ি যাব। আমি বললাম, এখন বাড়ি যাস না, নতুন বিজনেস। কিন্তু সে কোনোভাবেই শুনতে চায় না। সে জোর জবরদস্তি ছুটি নিয়ে বাড়ি চলে গেল এবং বাড়িতে যাওয়ার পর আমাকে ফোন করে জানিয়ে দিল, ম্যাম আমি আর এই কাজ করতে পারবো না। তো যাই হোক, বাড়ি তো ফিরলাম ঠিকই, কিন্তু ফেরার পর যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। ঘরের ভেতরে পা দিতেই অদ্ভুত অস্থিরতা শরীর ছুঁয়ে গেল। ঘর থেকে বাথরুম পর্যন্ত সব কিছু ওলট পালট, এলোমেলো কাপড় চোপড়, মেঝের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবহার্য জিনিসপত্র। মনে হলো কেউ যেন নারকীয় তাণ্ডব চালিয়েছে। তো যাই হোক, ঘরের একটি কোণে আমাদের লাগেজগুলিকে নামিয়ে রাখলাম। তারপর দ্রুত বেরিয়ে গেলাম সেই প্রতিবেশীর বাড়ির দিকে, কারণ আমাদের পাখিগুলোকে নিয়ে আসার জন্য, পাখিগুলোকে দেখার জন্য সেই সময় এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছিল। কিন্তু
সেখানে যাওয়ার পর যা শুনলাম তা আমার শরীরে রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্টই ছিল। পাখিগুলো ফেরত দেওয়ার সময় ওই বাড়ির দিদি বললেন বেশ চিন্তিত স্বরে, ম্যাডাম, আপনার বাড়ির মালিক মনে হয় কোথাও বেড়াতে গেছেন, হয়তো অনেক কদিন আসবেন না, তাই ওই বাড়িতে মেয়ে নিয়ে একা থাকাটা আপনার জন্য নিরাপদ হবে না। আপনারা কি মনে করেন বাড়ির মালিকের এই নীরবতা আর প্রতিবেশীর এই সাবধানতা বাণী কোনো বড় বিপদের পূর্বাভাস? আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানিয়ে, কেমন? তবে তো বুঝবো আমার এই বলা সত্য ঘটনা আপনাদের ভালো লাগছে কি না। কখনো কখনো উত্তর না পাওয়া প্রশ্নগুলো উত্তরের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। প্রতিবেশীর সেই দিদিকে এবার সাহস করে জিজ্ঞেস করেই বসলাম, কি আছে ওই বাড়িতে? তিনি সরাসরি কিছু বললেন না, শুধু এইটুকুই জানালেন যে এই বাড়িতে কেউ টিকতে পারে না। আমি ওনার কথা শুনে আরও গভীরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এক রহস্যময় নীরবতায় উনি নিজেকে ঢুকিয়ে নিলেন। আমার মনে প্রশ্ন জাগতে শুরু করে, সেই বাড়ির মালিক কি তবে জানতেন ওখানে কি আছে? মহাবিশ্বের সব রহস্যের সমাধান মানুষের যুক্তিতে নেই, কিন্তু কিছু গল্প হয়তো অমীমাংসিত থাকাই ভালো, কারণ রহস্যই আমাদের অজানাকে জানার প্রেরণা দেয়। সেই রাতটি আমার জীবনের এক দীর্ঘতম এবং সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় অধ্যায় হয়েই রয়ে যাবে। হ্যাঁ, পাখির খাঁচাটা নিয়ে যখন ঘরে ফিরলাম তখন এক টুকরো স্বস্তি পেয়েছিলাম। অন্তত খাঁচার ভেতরের পাখিগুলো তো সুরক্ষিত আছে, এটাই ছিল পরম পাওয়া। তারপর ঘরদোর পরিষ্কার করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি কি জানতাম এই বিশ্রামটুকুই ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। আমরা আজ এখানে ফিরেছি ঠিকই, কিন্তু আজ আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাতটি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছিল। দুপুরে ঘুমের কারণে রাতে দু চোখের পাতায় এক করতে পারছিলাম না। আমার মেয়েটিও পড়াশোনায় মন বসানোর প্রাণপণ চেষ্টা করছিল, কারণ গত কিছুদিন নিজের বাড়িতে থাকার জন্য তার সেভাবে পড়াশোনা করা হয়ে ওঠেনি। কিন্তু পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। সেই প্রতিবেশীর সাবধানবাণী আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। এ বাড়িতে একা থাকা কি ঠিক হবে? সেই অনিশ্চয়তা আর অবিশ্বাসের কারণে আজ আমি কোনো দরজাই খুলে রাখতে পারিনি। প্রতিটি কপাট বন্ধ করে আমরা যেন এক অদৃশ্য আতঙ্কের কাছে বন্দী হয়ে রয়েছিলাম। রাত বাড়ছে, আর সেই রাত বাড়ার সাথে সাথে আমাদের হৃদস্পন্দন বেড়ে চলেছে। রাত তখন 12টা কি 12:30 হবে। মেয়েটি নিজের মনে পড়ছে, আর আমি ডায়েরির পাতায় বন্দি করছি আমার অস্থিরতাকে। ঠিক তখনই নিস্তব্ধতাকে চিরে এক বিকট প্রহারের আওয়াজ। মনে হলো কে যেন আমাদের বোঝাতে চাইছে যে তার জায়গায় আমরা এসে যেন দখল করে ফেলেছি। আর সেই কারণেই এক চরম আক্রোশে কোনো কিছু আঁচড়ে ফেলছে এমন আওয়াজ বারবার আমাদের কানে ভেসে আসছে। আওয়াজটা এতটাই বাস্তব হয়ে উঠছিল, আমাদের মনে হচ্ছিল আমাদের মাথার উপর ছাদটি এখনই যেন ধসে পড়বে। পরক্ষণে শুরু হলো আর এক অদ্ভুত শব্দ, কারো দুটো পায়ে চাপিয়ে বাড়ানোর যে আওয়াজ, ঠিক তেমনটি। আর তার সঙ্গে শুরু হলো পাখির সেই পুরনো ডানা ঝাপটানোর শব্দ, আর তার সঙ্গে পাখিগুলোর চিৎকার করা আর্তনাদ। যেন মনে হচ্ছিল তারা এমন একটা কিছু দেখেছে যার জন্য তারা প্রাণপণে এমন করছে বাঁচার জন্য। এবার আমি বিছানায় উঠে বসলাম। বিছানায় উঠে বসে চিৎকার করলাম, কে কে ওখানে? কিছুক্ষণের জন্য সব কিছু চুপ হয়ে গেল। আমি ভাবলাম, যাক, ভালোই হলো, তাহলে এবার ঘুমিয়ে পড়ি। শুয়েও পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি শুরু হলো। এবার আমার ধৈর্যের বাঁধ হারিয়ে গেল। কেন কি একে রাত্রিবেলা
তারপর সকালে জার্নি করে এসেছি, চোখে ঘুম নেই, শরীর ক্লান্ত, এতটাই তখন বিরক্ত লাগছিল। আমি মেয়েকে ডাকলাম, বললাম, বাবু ওঠ তো, আজ যা হবে হয়ে যাক, এর শেষ দেখেই ছাড়ব। এই বলে হাতে সেই হুড়কোটা নিয়ে আমি দরজাটি খুলে বাইরে বেরোলাম এবং পাখির খাঁচার সামনে এলাম। পাখির খাঁচার সামনে আসার পরে আমার মেয়ে চিৎকার করে উঠল, আর আমি ড্যাব ড্যাব করে চেয়ে রইলাম সেই পাখির খাঁচার পেছনে নেটটির দিকে। এবং ঠিক তার পরের মুহূর্তেই এক বিজাতীয় আতঙ্ক আমায় গ্রাস করল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আমি মেয়েকে কোনো কিছু বলতে পারছি না। আমার মেয়েকে শুধু আমি ইশারা করে বলছি, বাবু তুই ঘরে চলে যা, তুই ঘরে চলে যা। আমি যখন নেটটার দিকে যখন তাকাচ্ছি, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো কালো কুচকুচে চামড়া কুচকে যাওয়া হাত ওই নেটটাকে শক্ত করে ধরে আছে। আমি কোনো কথা বলতে পারছি না, আমার গোটা শরীর ঘেমে যাচ্ছে। আমি তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমার হাতের ওই হুড়কাটা ছুঁড়ে মারলাম হাতটাকে লক্ষ্য করে। কিন্তু তারপর যা হলো আপনাদেরকে শুনতে হলে আসতে হবে পরের এপিসোডে। আজ তাহলে এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর একটা লাইক করে দেবেন। পরের এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।